অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আপনাকে স্বাগত জানাচ্ছি জার্নালে। শুরুতে একটু জানি যে এই যে রায়, এটি যুগান্তকারী রায় বলা হচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল এটা আসলে মানুষের, বিচার বিভাগটা পৃথক হবে। আমরা শুনেছি নানান জায়গা থেকে, কিন্তু কখনোই এটা আসলে পরিপূর্ণভাবে হয়নি। এই যে নতুন বাংলাদেশের স্বপ্ন, সেই জায়গায় এটি আজকে একটা রায় এসেছে হাইকোর্ট থেকে। এটার যদি একটু বলেন, এটা কতদিনের মধ্যে কার্যকর হতে পারে বা এটা হলে আসলে কি সুবিধা পাবো আমরা? একটু আনমিউট করে নেবেন। জি, এরশাদুল বারী খন্দকার, একটু আনমিউট করে নেবেন ডিভাইসটি। জি, হয়েছে বোধহয়। থ্যাংক ইউ। জি, ১১৬ অনুচ্ছেদ দিয়ে যে রায়টি হয়েছে, এটি কিন্তু মানুষের দীর্ঘদিনের একটি প্রত্যাশিত রায়, যে সুপ্রিম কোর্টের হাতে নিয়ন্ত্রণ ব্যবস্থা বা সংবিধানে ছিল নিম্ন আদালত কিংবা আদালতের যে বিষয়টা, জুরিসডিকশন বা নিয়ন্ত্রণ, সেটার পুরোপুরি ক্ষমতাটা বা জুরিসডিকশনাল যে পাওয়ারটা, সেটা কিন্তু সুপ্রিম কোর্টেরই অ্যাপ্লাই করার কথা। সেটা অনেকদিন ছিল না, আপনারা জানেন। সেটা হাইকোর্ট ডিভিশন সেটা ফিরিয়ে দিয়েছে, মানে আগের অবস্থা দিয়েছে আর কি, যে অবস্থা থাকার কথা। এইটা আসলে এক্সিকিউটিভ পাওয়ার গুলো সবসময় নিজেদের আয়ত্তে রাখবার জন্য এটা চেষ্টা করে আসছে। আপনারা জানেন যে সেপারেশন অফ জুডিশিয়ারি নিয়েও অনেকদিন ধরে বিষয়টা ইয়াতে ছিল, আর এখন সেপারেশন হওয়ার পরেও আসলে ইন্ডিপেন্ডেন্ট করার ব্যাপারে তৎপরতাটা ছিল না। এখন যেহেতু হাইকোর্ট ডিভিশন একটা সময় বেঁধে দিয়েছে ৩ মাসের মধ্যে এটা করার জন্য, তো আমরা খুবই আশাবাদী যে ৩ মাসের মধ্যেই এটার একটা চূড়ান্ত রূপ আমরা পেতে যাচ্ছি। এরপরে আইনি ধাপটা কি, মানে এরপরে কি উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজনীয়তা আছে নাকি? এরপরে রাষ্ট্র হয়তো তাদের ফোরাম এক্সজস্ট করার জন্য এটা অ্যাপেলেট ডিভিশনে যাবে, কিন্তু সেটা আসলে রুটিন কাজ হিসেবে আমরা ধরতে পারি। কারণ যেহেতু হাইকোর্ট ডিভিশন থেকে এই ধরনের আদালতের বিষয়ে একটা আদেশ এসছে, একটা রায় এসছে, সেটা রাষ্ট্র হয়তো পাওয়ার এক্সজস্ট করার জন্য, অর্থাৎ ফোরাম এক্সজস্ট করার জন্য এটা সর্বশেষ পর্যায় পর্যন্ত নিয়ে যাবে, যাতে করে পরবর্তীতে এটা নিয়ে আবার বিতর্ক তৈরি করার বা এটাকে নিয়ে নতুন রাজনীতি করার সুযোগ কেউ না পায়। কিন্তু আসলে রেজাল্ট আমার যেটা মনে হয় একই রকমের বা একই ধরনের রেজাল্ট আসবে অ্যাপিলেট ডিভিশনে গেলে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে জিয়াউল কবির সুমন, আপনি? আমি একটা প্রশ্ন করতে চাই। জি প্লিজ প্লিজ। আমরা জানি যে আমাদের এখন বলা হচ্ছিল যে ৭২-এর সংবিধানে এটা ছিল, সুপ্রিম কোর্টের হাতে এই ক্ষমতাটা ছিল। এই ক্ষমতাটা সুপ্রিম কোর্টের হাত থেকে আসলে কিভাবে রাষ্ট্রের কাছে চলে গেল, এটা যদি আপনি একটু আমাদের জনগণকে ব্যাখ্যা করতেন। প্রথম কারা এই ক্ষমতাটা আসলে কেড়ে নিয়েছিল? এইটা মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেশনে অনেক চেঞ্জেস আসে, যেটা আপনারা জানেন যে এই মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেশনে 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা আসলে পরিবর্তন করা হয়। পরবর্তীতে এইটা এরপরে আবার যে চেঞ্জটা আসলো 15তম সংশোধনী, সেটার মাধ্যমে এটা একটা রূপান্তর ঘটে। কিন্তু আসলে প্রকৃত রূপান্তরটা সুপ্রিম কোর্টের হাতে যে ক্ষমতাটা ফিরিয়ে দেওয়ার ব্যাপার, সেটা জানেন যে অ্যাক্টিং চিফ জাস্টিস একজন ছিলেন, ওনার মাধ্যমে অনেক কিছু ঘটে গেছে, যেটা আসলে আইনি জায়গা থেকে আমাদের কিছু রেস্ট্রিকশনস আছে, সব বিষয়ে আমরা কমেন্টস করতে পারবো না। তারপরে আমরা বলবো যে যে জায়গাটাতে ছিল সুপ্রিম কোর্টের যে কোঅর্ডিনেশন বা নিয়ন্ত্রণ, কন্ট্রোল, সেটা আমাদের আদি সংবিধানে যেভাবে ছিল সেইভাবে পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট গুলোতে আমাদের প্রতিফলন ছিল না, এটাকে সরিয়ে ফেলা হয়। এক্সিকিউটিভ সবসময় চায় যে তাদের একটা কন্ট্রোল সেখানে থাকুক, সেখানে আইন মন্ত্রণালয় কাজ করুক। আসলে সেপারেশন অফ জুডিশিয়ারি হয়েছিল, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আমরা আসলে কার্যত পাইনি এই আইন মন্ত্রণালয়ের কারণে। এবং আইন মন্ত্রণালয়কে এখানে মাঝখানে যে একটা ইন্টারমিডিয়েটরি একটা ফোর্স হিসেবে নিয়ে আসা হয়, এটা এক্সিকিউটিভ তার পাওয়ারটাকে একটা এক্সটেন্ডেড ভার্সন দিয়ে জুডিশিয়ারির উপরে রাখতে। এটা জি, আপনার কাছে জিয়াউল কবির সুমন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা মন্তব্য যুক্ত করতে চান। না, আসলে আমরা যেটা দেখেছি যে বিগত সরকারের সময়ে
বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছিল বিভিন্নভাবে। ইভেন আমরা দেখেছি যে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকেও এই এই রিলেটেড একটি কাজের জন্য তাকে অলমোস্ট তাকে অপমান অপদস্থ করে দেশ ছাড়া করা হয়। তো আমাদের প্রত্যাশা থাকবে যে বিচার বিভাগ তার স্বাধীনভাবে তারা কাজ করবেন এবং এখানে কোনো হস্তক্ষেপ থাকবে না, মানুষ যেন ন্যায় বিচারটা পায়। এটি এনশিওর করতে পারলে এটি হবে এই এই যে যুগান্তকারী সিদ্ধান্ত, এটা সফলতা বা সার্থকতা। জি, আবুল কালাম আজাদ মজুমদার, আপনি এখন সরকারি দায়িত্বে আছেন, কিন্তু আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। যদি আপনার সেই সাংবাদিক সত্তাকে আমি জিজ্ঞেস করি, আসলে এই মানে যা কিছুই হয়েছে, সংবিধানে তো আসলে খুব ক্ষমতা দেয়া ছিল সাধারণ মানুষের, জনগণ এই রাষ্ট্রের মালিক, এরকম একটা বাক্য আছে। যত সময় গেছে তত ধীরে ধীরে এই সংবিধান থেকে জনগণের ওই ক্ষমতাকে কেড়ে নেওয়া হয়েছে। এটা একটা অনেক বড় উদাহরণ। ইম্প্যাক্টটা কি দেখেন আপনি? আমরা তো মনে করি যে এটা একটা হিউজ একটা ইম্প্যাক্ট হবে। এটা ইম্প্যাক্ট হবে এই কারণে যে আপনি জানেন যে আমাদের বিগত বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় একটা অভিযোগ ছিল যে এক্সিকিউটিভ থেকে বিশেষ করে নিম্ন আদালতকে প্রভাবিত করার একটা বিষয় ছিল। উচ্চ আদালত, সেখানে উচ্চ আদালতের ভূমিকাটা যতটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল ততটা গুরুত্বপূর্ণ হতে পারেনি। এখন যেহেতু পুরো বিষয়টা উচ্চ আদালতের কাছে চলে যাবে, আমরা মনে করি যে এটা ন্যায় বিচার পাওয়ার পরটা আরও বেশি সুগম করবে। জি, অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার, আরেকটি বিষয়, আজকে ট্রাইব্যুনাল নিয়ে একটু আলোচনা করতে চাই, কারণ ট্রাইব্যুনালে আজকে রাজসাক্ষী তিনি আজকেও সাবেক আইজিপি তিনি মন্তব্য করেছেন, সেটা নিয়ে খবর হয়েছে। মানে একটা বেসিক কোশ্চেন যদি আমার একটু জানার, যে এটা নিয়ে গণমাধ্যমে অনেক কথা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে, চিফ প্রসিকিউটর বলেছেন যে যতটা নিখুঁতভাবে করার দরকার ছিল বা করা যেত, কাজটা করার দরকার ছিল, তা কিন্তু আমি হয়তো করতে পারবো না, অনেক বেশি রাশ মানে তাড়াহুড়ো করতে হচ্ছে। ফেব্রুয়ারিতে নতুন গভর্নমেন্ট এলে এই প্রসিকিউশন টিম বা এই বিচার ব্যবস্থা নিয়ে অগ্রসর হবে না, তার মানে আমাকে একটা হ্রাস করতে হচ্ছে, তাহলে ফেব্রুয়ারি মাঝে কত দূর যেতে পারবো? মানে যদি বিচারটা নিখুঁত না হয় তাহলে সেই বিচার নিয়ে আসলে পরবর্তীতে প্রশ্ন উঠবে কিনা, চ্যালেঞ্জ হবে কিনা? দেখুন, এই চ্যালেঞ্জের জায়গাটা তো রয়েছে, কারণ হচ্ছে আইনি দুটো আমরা দেখি যে দুটো প্রভাব আছে। একটা হচ্ছে জাস্টিস হারিড, জাস্টিস বারিড, অর্থাৎ যদি দ্রুত বিচার হয়ে যায় সেখানে বিচারের একটা কবর রচনা হয়ে যেতে পারে। আবার জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাই, সেটাও আবার আছে। খুব বেশি যদি ডিলে হয় সেখানেও একটা ডিনাইড হওয়ার বিষয় আছে। তো চিফ প্রসিকিউটর মহোদয় হয়তো সেই মাঝামাঝি জায়গা থেকে উনি তার একটা আশঙ্কার বিষয় প্রকাশ করেছেন যে আমি আসলে তাড়াতাড়ি শেষ করতে গিয়ে আসলে বিচার প্রক্রিয়াটাকে কোনোভাবে বিয়ন্ড ক্রিটিসিজম রাখতে পারবো কিনা সেই আশঙ্কার কথা উনি বলেছেন। এটার মানে আমি এটা নেগেটিভ কোনো ইন্টারপ্রিটেশন করবো না, আমি বলবো যে উনি আসলে সবাইকে সজাগ করতে চাইছে যে সবাই যদি সতর্ক থাকি এবং যে হেল্পটা আসলে দরকারও না সেই হেল্পটা যদি সবাই কার্যকর ভাবে করে, তাহলে হয়তো তার এই সংকটটি, তার যে প্রবলেমটা বা আশঙ্কার কথা তিনি বলছেন, সেটা হয়তো কাটিয়ে উঠতে পারবে। আমি বিষয়টাকে এভাবে দেখছেন। জিয়াউল কবির সুমন, মন্তব্য বা কোনো প্রশ্ন করবেন কিনা? না, আমি আদালতের বিষয় নিয়ে আমি কিছু বলবো না, তবে আমাদের একটি প্রত্যাশা থাকবে, আমরা যেন একটি যেটি সাধারণ মানুষেরও প্রত্যাশা, যে আগের অন্য সময়, বিশেষ করে গত সরকারের সময়ে বিচার বিভাগ নিয়ে যে নানান ধরনের যে প্রশ্ন উঠায়, সাধারণ চোখে যেটা মানুষ বুঝে কিন্তু হয়তো বলতে চায় না বা বলতে পারে না, সেই ধরনের অবস্থা যেন তৈরি না হয় এবং প্রপার ওয়েতে যেন বিচার কাজ পরিচালনা হয় এবং যার যেই কর্ম সেটার তারা যেন উপযুক্ত শাস্তি বা পুরস্কার যেটাই বলেন সেটা যেন পায়। জি, আবুল কালাম আজাদ মজুমদার, মানে আমরা আজকে যে যুগান্তকারী রায়টি হাইকোর্ট থেকে পেলাম, যে বিচার পাওয়ার ক্ষেত্রে যেটা আমাদেরকে আসলে খুব একটা আইনি ভিত্তি বলেন বা একটা আস্থা বলেন সেটা আমাদেরকে দেবে, আবার ঠিক একইভাবে মানে শঙ্কা বা মানে বিচার চালু হবে, মানে থাকবে কি না পরে এই ব্যবস্থা, যে অন্য সরকার এলে সেখানে আবার এই বিচারটা করবে কিনা সেটা নিয়েও একটা ভয়, মানে সেই জায়গা থেকে
আসলে কি কি বলবেন, কি মন্তব্য করবেন? দেখেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় যে মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত হয়েছে এগুলো কিন্তু সবার স্মৃতিতে টাটকা। আমরা সবাই, আমাদের অনেকগুলো অপরাধ আমাদের চোখের সামনে সংগঠিত হয়েছে। আপনি সাংবাদিক হিসেবেও অনেক অপরাধের তথ্য পেয়েছেন, হয়তো প্রকাশ করতে পারেননি, কিন্তু আপনি দেখেছেন। এগুলো খুব সহজে মানুষের স্মৃতি থেকে মুছে যাবে বলে মনে হয় না। আপনার এই হত্যাকাণ্ড বা এই অপরাধগুলোর প্রথমত এগুলোর বিচার করার একটা রাজনৈতিক কমিটমেন্ট যারাই আগামীতে নির্বাচিত হয়ে আসুক তাদেরকে জনগণের কাছে করতেই হবে। এই কমিটমেন্ট যদি তার না থাকে বা এই কমিটমেন্টের মধ্যে যদি কোনো ধরনের দুর্বলতা থাকে তাহলে জনগণই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে। সো আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল এই ঝুঁকিটা নেবে। এবং নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার এসেও আমার ধারণা, এবং আমার ধারণা না, আমার বিশ্বাসই আমি বলি যে এই গণ অভ্যুত্থানে এই যে নিহত মানুষগুলো, তারপরে আপনার যে আহত আমরা দেখেছি। আপনি আমাদের যেদিন জুলাই ঘোষণাপত্রটা আপনার জাতীয় সংসদ ভবনের সামনে আপনার পাঠ করা হয়, সেদিন আপনি একটা ভিডিও দেখানো হয়েছিল, একজন দৃষ্টিশক্তি হারিয়েছেন এরকম একজন জুলাই যোদ্ধা। উনি সংসদ ভবনের ভিতরে গিয়ে বলেছেন যে উনি একটু শুনতে চান বা ওনার একটা আশা যে যারা নির্বাচিত হয়ে আসবেন এই সংসদে তারা কিভাবে কথা বলবেন উনি কিন্তু শুনতে পাবেন। উনি কিন্তু চোখে দেখতে পাবেন না, কিন্তু শুনতে পাবেন। তো এই ওনাদের এই যে শোনাটা, ওনারা কিন্তু স্যাক্রিফাইস, বিচার তো নিশ্চয়ই, হ্যাঁ, এবং বিচারের ক্ষেত্রে যদি কোনো ধরনের কেউ গাফিলতি করে বা এই বিচারটা কন্টিনিউ না করার চেষ্টা করে তাহলে এই আহতরা বা আমাদের শহীদ পরিবার বা আমাদের দেশের সাধারণ মানুষ তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনবে। পার্টি এবং 14 দলের কোনো প্রার্থীর পিঠের চামড়া কিন্তু রাখবে না। সুতরাং যদি মনে করে যে আমরা মানে আপা জাপার কাঁধে ভর করে ফিরে আসবে বা জাপা আপাকে প্রোটেকশন দিবে, আওয়ামী লীগের ভোটের চিন্তা করবে, আগামীতে বিরোধী দল চিন্তা করবে ভারতীয়রা এবং এদেশের গোয়েন্দা সংস্থার একটি অংশের সহযোগিতায়, ওই ধরনের চিন্তা ভাবনা জিএম কাদেরের। অনেক ধন্যবাদ রাশিদ খান আপনাকে যুক্ত হবার জন্য।